ক্লাস 9 তোমাদের আজকে আমি তোমাদের অধ্যায়ের শেষ অংশ বাকি আছে জলটা পড়াবো। আচ্ছা, জল তোমরা জানো পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল। কেন ভূপৃষ্ঠের 71% সাগর আর মহাসাগর দিয়ে বেষ্টিত রয়েছে। মোট জলের আমাদের বলা হচ্ছে 97.5%, এগুলো আছে মোট জলের পরিমাণের 97.5% জলাশয়ে সঞ্চিত থাকে। জলাশয়ে সঞ্চিত থাকে। মোট জলের 1.9% কি বলা হচ্ছে হিমবাহ। আর মেরু প্রদেশের তুষারাবৃত অঞ্চল দিয়ে মানে হিমবাহ এবং মেরু প্রদেশের তুষারাবৃত অঞ্চলে বরফ থাকে। এবং আমাদের বাকি 0.6% সেটা ভূপৃষ্ঠে অবস্থিত প্রাণী এবং উদ্ভিদের জীবন ধারণের জন্য নির্দিষ্ট। এত পার্সেন্ট জল ভূপৃষ্ঠে অবস্থিত এটা কি কাজে লাগে? প্রাণী এবং উদ্ভিদের জীবন ধারণের জন্য। প্রাণী ও উদ্ভিদের জীবন ধারণের জন্য লাগে। তাহলে দেখো আমাদের জল কত পার্সেন্ট কিসে কাজে লাগছে, তার থেকে আমরা কি এলাম 0.6%, যেটা প্রাণী ও উদ্ভিদের জীবন ধারণের জন্য লাগছে। বুঝতে পারছো? 0.6%, 1%ও নয়। তাহলে আমাদের এই জল এত অল্প পার্সেন্টেজ আমাদের ভূপৃষ্ঠে অবস্থিত থাকে প্রাণী আর উদ্ভিদের জীবন ধারণের জন্য। তাহলে বুঝতে পারছো আমাদের জলের প্রয়োজনীয়তাও আছে। জলের আমরা কি বলি? জলের নাম আমরা বলি জীবন। তাহলে এই কম পার্সেন্টেজ রয়েছে আমাদের জীবন ধারণের জন্য, আমাদের এবং আমাদের ভূপৃষ্ঠে যে উদ্ভিদ প্রাণী রয়েছে সবার। অতএব এই জলকে তোমাদের প্রথম পয়েন্টেই এসে যাচ্ছে, জল সংরক্ষণ করা অতি অবশ্যই, জল অপচয় করতে নেই এবং জলে যাতে দূষণ কম হয় সমস্ত কিছু দিকে কিন্তু চোখ দেওয়া উচিত। কেননা আমাদের 0.6% যেটা আমাদের যে জলটা উদ্ভিদ এবং প্রাণীর জীবন ধারণের জন্য প্রয়োজন। আবার কি বলা হচ্ছে? জলই হচ্ছে জীবন। তা জল যদি জীবন হয়, এত কম পার্সেন্টেজ জল যদি আমাদের কাজে লাগে, তাহলে সেই জলকে আমাদের কী করতে হবে? মানে যত্নবান হতে হবে যাতে আমরা এই জলটাকে ঠিকঠাক কাজে ব্যবহার করতে পারি, যাতে অপচয় না করি, যাতে সেই জলে মানে অন্য কাজপত্র না হয়, আমাদের জীবন ধারণের জন্য যেহেতু দরকার। ঠিক আছে? তাহলে এই জলকে আমাদের কি বলা হচ্ছে? মিষ্টি জল বা ফ্রেশ ওয়াটার। এই জলকে আমরা কি বললাম? মিষ্টি জল বা ফ্রেশ ওয়াটার। এতে আমাদের বলা হচ্ছে 0.5% এর থেকে কম লবণ দ্রবীভূত থাকে। এর থেকে কম লবণ দ্রবীভূত থাকে। এই জলের 90%-এরও বেশি পরিমাণ হলো, মানে এই যে জল পেলাম, এই জলের 90%-এরও বেশি পরিমাণ ভূনিম্নস্থ জল, বাকি 10% মিষ্টি জল, ভূতল জল। দেখো 90% আমাদের এই জলের মধ্যে, এই জলের 90% কি বলা হচ্ছে? এর থেকেও বেশি আমাদের কি বলা হচ্ছে? ভূনিম্নস্থ জল।
নিম্নস্থ জল। আর কি পেলাম, 10% যে জল, সেই 10% জলটা হচ্ছে মিষ্টি জল, হচ্ছে ভূতল জল। 10% মিষ্টি জল হলো ভূতল জল। দেখো এখানে যেন কেউ গুলিয়ে ফেলো না, 90% বলছে মানে অনেক বেশি। এই যে 0.6%-এর 90%, আবার 10% যে বলা হচ্ছে বাকি ওটারই 10%। তাহলে আমাদের পানীয় জল বা পেয় জল বা জীবন ধারণের জন্য যে জল, সেই জলের পার্সেন্টেজ কিন্তু খুব কম। আমি বারবারই কিন্তু এই জায়গার ওপর তোমাদের মার্ক করতে বলছি যে আমাদের এই জলের পরিমাণ খুবই কম। নদী, হ্রদ, পুকুর প্রভৃতিতে এবং বায়ুমণ্ডলের জলীয় বাষ্প হিসাবে এই জল পাওয়া যায়। তাহলে এই জল আমরা কিসে কিসে পাচ্ছি? নদী, হ্রদ, পুকুর আর প্রভৃতিতে, এবং বায়ুমণ্ডলে পাবো জলীয় বাষ্প হিসাবে পুকুর ইত্যাদি। আর আমরা বায়ুমণ্ডলে কিভাবে পাবো জলীয় বাষ্প? মেঘ বৃষ্টি পড়েছ, বায়ুমণ্ডলে জলীয় বাষ্প রূপে পাই। ঠিক আছে, তাহলে বৃষ্টির জল হচ্ছে এর প্রধান উৎস। আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিমাণ মিষ্টি জল পাওয়া যায়। প্রত্যেক বছর আমরা কি দেখতে পাই? গরমের সময় বেশিরভাগ জায়গাতে, বিশেষত গ্রামীণ এলাকা যেখানে জল সরবরাহ ব্যবস্থা নেই, ভীষণ জলসংকট দেখতে পাই। বোঝা গেল যে আমাদের জলের সংকট আমরা কোথায় পাই? জল সংকট যেটা হয় সেটা আমরা কোথায় পাবো? যেখানে জলের ব্যবস্থা থাকবে না। বেশিরভাগ গ্রামীণ অঞ্চলে গরমকালে বেশিরভাগ জায়গাতে কি হয়? জল সংকট দেখতে পাওয়া যায়। তখন মানুষ পানীয় জল সংগ্রহের জন্য অনেক ব্যয়ও করতে হয়। কেন? পানীয় জলটা পেতে গেলে আমাদের জল ছাড়া তো আমরা বাঁচতে পারবো না। তাহলে আমাদের পানীয় জল পেতে গেলেও সেখানে আমাদের মানে প্রচুর কষ্ট করতে হয়, তার জন্য প্রচুর পয়সাও খরচা করতে হয়। এরপর আসছি, জল এত প্রয়োজনীয় কেন? তাহলে জল এত প্রয়োজনীয় কেন? আমাদের জল এত প্রয়োজনীয় কেন? প্রয়োজনীয় কেন? বা যে সমস্ত সজীব পদার্থের ক্ষেত্রে জলের ভূমিকাই বা কী? বা আমরা সজীব পদার্থের ক্ষেত্রে জলের ভূমিকাই বা কী? জলের ভূমিকাই বা কী? ভূমিকাই বা কী? তাহলে দেখো, জল এত প্রয়োজনীয় কেন? জলের এত প্রয়োজন কেন সেটা নিশ্চয়ই তোমরাও খুব ভালো করে জানো। তোমাদের সঙ্গে যদি আমি যদি আমাদের ক্লাস হতো, আমরা জিজ্ঞেস করলে উত্তর পেতাম। জল ছাড়া কোনো মানুষ, জীবজন্তু কেউই বাঁচতে পারি না। ফসল ফলবে না। আমরা অক্সিজেন যে নেব সেখানেও আমাদের জল লাগে। কেন? আমরা কি জলকে ভেঙে আমাদের কি পাওয়া যায়? জলের আমরা যদি তড়িৎ বিশ্লেষণ করি তাহলে আমরা কি পাই? জল থেকে আমরা হাইড্রোজেন এবং অক্সিজেন 2:1 অনুপাতে পাওয়া যায়। সে যাই হোক, তাহলে আমাদের জল ছাড়া কোনো কিছুই সম্ভবপর নয়। আমরা বিভিন্ন পয়েন্টে আসব। 1 নম্বর পয়েন্ট হচ্ছে, বিজ্ঞানীদের মতে পৃথিবীতে প্রাণের সৃষ্টি ও বিকাশ সর্বপ্রথম ঘটে সমুদ্রের জলে। তাহলে পৃথিবীতে প্রাণের সৃষ্টি বিকাশ সর্বপ্রথম কোথায় ঘটে? সমুদ্রের জলে। সমস্ত সজীব পদার্থের, অর্থাৎ সমস্ত প্রাণী ও উদ্ভিদের জীবন ধারণের জন্য জলের প্রয়োজন। তাহলে আমাদের
প্রাণের সৃষ্টি ও বিকাশ সর্বপ্রথম কোথায় হয়? সব ওয়ার্ড লেখা সম্ভব নয়, আমি যেটুকু লেখা দরকার সেটুকুই লিখে দেব। সর্বপ্রথম বিকাশ, প্রাণের সৃষ্টি ও বিকাশ কোথায় হচ্ছে? সমুদ্রের জলে, সমুদ্র জলে। আর আমাদের সজীব পদার্থের অর্থাৎ সমস্ত প্রাণী ও উদ্ভিদ, সমস্ত প্রাণী ও উদ্ভিদের ক্ষেত্রে কি বলা হলো? প্রাণী ও উদ্ভিদের ক্ষেত্রে উদ্ভিদের জীবন ধারণের জন্য জল অপরিহার্য, জীবন ধারণের জন্য জল অপরিহার্য। নেক্সট পয়েন্টগুলো আমি তোমাদের এমনি বলে যাচ্ছি। মৃত্তিকা উৎপাদনে এবং কোনো বাস্তুতন্ত্রের বিভিন্ন উপাদানের মধ্যে সংযোগকারী উপাদান হিসাবে জল ব্যবহার করা হয়। তাহলে কি? মৃত্তিকা উৎপাদন আর বাস্তুতন্ত্রের। তাহলে 3 নম্বর পয়েন্টে কি হলো? মৃত্তিকা উৎপাদনে এবং কোনো বাস্তুতন্ত্রের বিভিন্ন উপাদানের মধ্যে সংযোগকারী উপাদান ও কোনো বাস্তুতন্ত্রের বিভিন্ন উপাদানের মধ্যে সংযোগকারী উপাদান হচ্ছে জল। সংযোগকারী উপাদান কি পেলাম? জল। 4 নম্বর পয়েন্ট আমরা কি বলবো? সবই তোমরা জীবনবিজ্ঞানে পড়েছো। শরীরের সমস্ত অংশ এবং সমস্ত কোষে সংগঠিত যে সমস্ত রাসায়নিক বিক্রিয়া হয় সবই আমাদের জলীয় দ্রবণের মাধ্যমে ঘটে। তার মানে কিভাবে হয়? আমাদের সমস্ত অংশে এবং সমস্ত কোষে রাসায়নিক বিক্রিয়া যে ঘটছে জলীয় মাধ্যমে। শরীরের 5 নম্বর পয়েন্ট হচ্ছে শরীরের এক অংশ থেকে অন্য যে কোনো অংশের বিভিন্ন পদার্থের জলীয় দ্রবণের আকারে পরিবাহিত হয়। 6 নম্বর পয়েন্ট, কোনো সজীব পদার্থর বেঁচে থাকার জন্য ন্যূনতম পরিমাণ জল অবশ্যই প্রয়োজন। 7th পয়েন্ট, মানুষের পানের জন্য, অর্থাৎ আমরা জল পান না করলে বেঁচে থাকতে পারবো না। বাসনপত্র, জামাকাপড় ধোয়া, আবর্জনা অপসারণ, কৃষিকাজ, শিল্প, অন্যান্য বিভিন্ন কাজে আমাদের এই জলের দরকার। তাহলে জল ছাড়া আমাদের কোনো অস্তিত্ব থাকা সম্ভবপর নয়। কেন? জল না থাকলে উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারবে না, জল না থাকলে আমরা বাঁচতে পারবো না, আবার জল না থাকলে আমাদের জামাকাপড়, বাসনপত্র, তারপরে আবর্জনা অপসারণ, কৃষিকাজ, শিল্প এবং উদ্ভিদ কোষে এবং প্রাণী কোষে যে সমস্ত রাসায়নিক বিক্রিয়া হবে বা মৃত্তিকা উৎপাদন বা বাস্তুতন্ত্রের যে বিভিন্ন উপাদানের মধ্যে সংযোগ প্রতিষ্ঠিত হবে, সমস্ত কিছুর ক্ষেত্রেই আমাদের জল ছাড়া সম্ভবপর নয়। তাহলে আমাদের জল কেন এত প্রয়োজন বুঝতে পারলে? এবার জলের কোন কোন ভৌত ধর্ম প্রাণের বিকাশের এবং প্রাণ ধারণে গুরুত্বপূর্ণ। তাহলে নেক্সট পয়েন্ট আমরা কি আসছি? জলের কোন কোন ভৌত ধর্ম জলের কোন কোন ভৌত ধর্ম প্রাণের বিকাশে ও প্রাণ ধারণে গুরুত্বপূর্ণ। দেখো, আমরা বললাম যে পৃথিবীতে সমস্ত অস্বাভাবিক বিস্ময়কর যৌগ পাওয়া যায়, জল তাদের মধ্যে হচ্ছে অন্যতম।
জলের কি আছে? হিমাঙ্ক। জলের কি পাবো? জলের হিমাঙ্ক, স্ফুটনাঙ্ক, আপেক্ষিক তাপ, কৈশিক ক্রিয়া, দ্রাবক ধর্ম, সবকটি অন্যান্য তরলের থেকে আলাদা। এগুলো সবকটা কি বলা হলো? অন্যান্য তরলের থেকে আলাদা। তাহলে কি আলাদা বলা হলো? জলের হিমাঙ্ক, স্ফুটনাঙ্ক, আপেক্ষিক তাপ, কৈশিক ক্রিয়া, দ্রাবক ধর্ম অন্যান্য তরলের থেকে পুরোপুরি আলাদা। ঠিক আছে? জলের হিমাঙ্ক, স্ফুটনাঙ্ক, দেখো জলের হিমাঙ্ক আমরা কত জানি? হিমাঙ্ক, হিম মানে বরফে জমে যাচ্ছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড। স্বাভাবিক স্ফুটনাঙ্ক কত? স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেন্টিগ্রেড। বুঝতে পারছো? 0 to 100, এই বিশাল পাল্লার মধ্যে জল তরল অবস্থায় থাকে। এই 0 to 100 ডিগ্রি সেন্টিগ্রেড, এই যে বিশাল পাল্লা, এর মধ্যে জল তরল অবস্থায় থাকে। ঠিক আছে? তাহলে আমরা এই যে বিশাল পাল্লার মধ্যে জল তরল অবস্থা থাকতে পারে, এর ফলে কি হয়? ওই উষ্ণতার মধ্যে জলের বিভিন্ন পদার্থ দ্রবীভূত অবস্থায় থাকতে পারে। তাহলে এই যে বিশাল পাল্লা, সেই বিশাল পাল্লার মধ্যে কি বলা হচ্ছে? যে জলে বিভিন্ন পদার্থ দ্রবীভূত অবস্থায় থাকতে পারে। এবার বলা হচ্ছে আপেক্ষিক তাপ। জলের আপেক্ষিক তাপ, জলের আপেক্ষিক তাপ কত বলা হচ্ছে? 1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড বা 42,000 জুল পার কেজি পার কেলভিন। এটা অনেক সময় তোমরা কি লিখতে পারো? আমি যে এই চিহ্নটা দিয়েছি, এর বদলে তোমরা কি লিখতে পারো? 1 ক্যালোরি, একই কথা, G⁻⁻1 ডিগ্রি সেন্টিগ্রেড (10⁻⁻1), এখানেও ঠিক তেমনি 4200 জুল কেজি ইনভার্স কেলভিন ইনভার্স। একই কথা, আমরা পার দিয়েও লিখতে পারি, অথবা আমরা ওপরে তুলেও লিখতে পারি। ঠিক আছে? তাহলে সমস্ত কঠিন বা তরলের আপেক্ষিক তাপের চেয়ে বেশি, এই যে আপেক্ষিক তাপ সমস্ত কঠিন বা তরলের আপেক্ষিক তাপের চেয়ে বেশি। এর যে আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি সমস্ত কঠিন বা তরলের থেকে বেশি। তোমরা জানো যে বাড়িতে যখন কোথাও কিছু আঘাত লাগে, আমরা যে গরম জল ব্যবহার করি, সেই গরম জলে আমরা কি করি? হট ওয়াটার ব্যাগ যে ব্যবহার করি, তাতে গরম জল ব্যবহার করা হয়। কেননা গরম জলটা কেন আমরা ব্যবহার করলাম? এর আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি, যার ফলে কী হলো? গরমটা অনেকক্ষণ পর্যন্ত থাকবে, সেই জন্য আমাদেরও কাজ হবে। এই জন্য আমরা সেঁক দেওয়ার ব্যাগ বা বোতলে গরম জল ব্যবহার করা হয়। শরীরের কোনো জায়গায় ব্যথা হলে তা উপশমের জন্য এই জল ব্যবহার করতে হয়। তাহলে আপেক্ষিক তাপ বেশি বলে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট পরিমাণ উষ্ণতা বৃদ্ধির জন্য জল বেশি পরিমাণ তাপ গ্রহণ করবে, তাই খাদ্যদ্রব্য সেদ্ধ করতে জলও ব্যবহার করা হয়ে থাকে। দেখো, আমরা সেঁক দেওয়ার ব্যথার করার জন্য। তাহলে এই যে আপেক্ষিক তাপের পরিমাণ বেশি হওয়ার ফলে নির্দিষ্ট পরিমাণ উষ্ণতা হ্রাসের জন্য জল তুলনামূলকভাবে বেশি পরিমাণ তাপ বর্জন করবে, যার ফলে আমরা কোনো জায়গায় ব্যথা উপশমের জন্য এটা হট ওয়াটার ব্যাগ ব্যবহার করি।
বা আমরা খাদ্যদ্রব্য সিদ্ধ করার জন্য জল ব্যবহার করে থাকি। থার্ড পয়েন্ট হচ্ছে কৈশিক ক্রিয়া। কৈশিক ক্রিয়া, কৈশিক ক্রিয়াটা কি? আমরা জানি উদ্ভিদ খাদ্য তৈরি করে, তাই তো? মাটির কণাগুলোর ফাঁকে ফাঁকে কৈশিক ক্রিয়ার জন্য জলকণা আটকে থাকে। উদ্ভিদ কি করে? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যখন খাদ্য তৈরি করে তখন ওই যে জলের বিন্দু বিন্দু কণার মধ্যে যে জল আটকে থাকছে মূল ও শেকড়ের সাহায্যে সেটা গ্রহণ করতে পারছে, এবং জল তখন কি হলো? বিভিন্ন খনিজ পদার্থ জাইলেম বাহিকার ভিতর দিয়ে বড় বড় উদ্ভিদের ঊর্ধ্বাংশে উঠে গিয়ে পাতায় পৌঁছে দিচ্ছে, এবং যাদের প্রয়োজনীয় সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা যেটা হচ্ছে সেটাতে জল ব্যবহৃত হচ্ছে। তাহলে কৈশিক ক্রিয়া কীভাবে হলো বোঝা গেল। নেক্সট হচ্ছে দ্রাবক ধর্ম। দ্রাবক ধর্ম, জলের দ্রাবক ধর্মটা কি? জলের মধ্যে বেশিরভাগ আয়নীয় যৌগ। আয়নীয় যৌগ তোমরা ক্লাস 10-এ যখন উঠবে তখন আয়নীয় যৌগ, সমযোজী যৌগ পড়বে। এর আগেও তোমরা কিন্তু ক্লাস 7-8-এও একটু একটু করে এই জিনিস পড়েছ। এবং বহু সংখ্যক সমযোজী যৌগ, শুধু আয়নীয় যৌগ নয়, বহু সংখ্যক বলা হয়েছে, বহু সংখ্যক সমযোজী যৌগ। সমযোজী যৌগ কি হয়? জলে দ্রবীভূত হয়। প্রাণী এবং উদ্ভিদের সমস্ত অংশে এবং সমস্ত কোষে এইসব পদার্থ জলীয় দ্রবণের মাধ্যমে পরিবাহিত হয়ে থাকে। তাহলে আমাদের জল কি কি কাজে লাগছে? জলের এত বড় কাজ, কিন্তু সেই জল যাতে আমাদের দূষিত না হয় বা জলের এফেক্ট কি হতে পারে পরে আসবো, আগে জেনে নিই জলের মধ্যে আমাদের জলের কি কি ভালো ভালো গুণাবলী রয়েছে সেই সম্পর্কে। পানীয় জলের কি কি গুণাবলী দরকার? পানীয় জলের কি কি গুণাবলী থাকা দরকার? পানীয় জলের কি কি গুণাবলী থাকা আবশ্যক? গুণাবলী থাকা আবশ্যক। তাহলে পানীয় জলের কি কি গুণাবলী থাকা আবশ্যক? তোমরা আগে পেয়েছো 0.6% হচ্ছে ব্যবহারের উপযোগী, কিন্তু পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, বুঝতে পারছো? ভারতের মিষ্টি জলের মাত্র, এই যে এটাকে আমরা কি বলেছিলাম? মিষ্টি জল। এই মিষ্টি জলের মাত্র 3.1% কি কাজে লাগছে? গার্হস্থ্য কাজে লাগছে। গার্হস্থ্য কাজে লাগে। 1.3% শিল্পে ব্যবহৃত হয়। শিল্পে ব্যবহৃত। আর কি বলা হচ্ছে? বেশিরভাগটাই ব্যবহারযোগ্য জলের ব্যবহারযোগ্য জলের বেশিরভাগটাই কৃষি কাজে ব্যবহার করা হয়। কৃষি কাজে ব্যবহার করা হয়। বোঝা গেল? তাহলে গার্হস্থ্য জলের বেশিরভাগটাই আমরা কোথায় গেলাম? আমাদের কৃষিকাজে ব্যবহৃত করা হয়। আর এই গার্হস্থ্য কাজের জলে ব্যবহৃত, গার্হস্থ্য কাজে কত পার্সেন্ট ব্যবহৃত ছিল? 3.1%। এই কাজে ব্যবহৃত জলের এরই একটি অংশ কিসে লাগে? পানীয় জল হিসাবে ব্যবহৃত হয়। পানীয় জল হিসাবে ব্যবহৃত হয়।
বোঝা গেল জল কিভাবে কাজে লাগছে। দেখো তোমাদের পুরো চার্ট করে দিয়েছি। তাহলে জল আমাদের 0.6%, কোথায় কোথায় কী কাজে লাগলো বলে দেওয়া হলো। পানীয় জলের কয়েকটা বিশেষ গুণ থাকা দরকার। তাহলে এরপর আসবো পানীয় জলের গুণাবলী। পানীয় জলের গুণাবলী। পানীয় জলের কি কি গুণাবলী থাকা দরকার? পানীয় জলে 1 নম্বর, ভাসমান, কোনোরূপ ভাসমান অপদ্রব্য থাকা উচিত নয়। কোনোরূপ ভাসমান অপদ্রব্য থাকা উচিত নয়। বর্ণহীন গন্ধহীন হতে হবে। বর্ণহীন গন্ধহীন হতে হবে। 3 নম্বর, কি কি ক্ষতিকারক পদার্থ মুক্ত হওয়া প্রয়োজন? ক্ষতিকারক পদার্থ নাম বলে দেওয়া হচ্ছে নাইট্রাইট, নাইট্রেট এবং অ্যামোনিয়া। এই সমস্ত ক্ষতিকারক পদার্থগুলো মুক্ত হওয়া দরকার। নেক্সট পয়েন্ট আমরা কি পাবো? পানীয় জলে কপার বা লেডের মতো ধাতব পদার্থের লবণের দ্রবণ অতিরিক্ত পরিমাণ খাদ্য লবণ থাকা উচিত নয়। কি কি উচিত নয়? 4 নম্বর পয়েন্ট কি বলা হচ্ছে? কপার বা লেডের মতো বিষাক্ত ধাতব পদার্থ এবং ধাতব পদার্থের লবণের দ্রবণ বা অতিরিক্ত কি থাকা উচিত নয়? খাদ্য লবণ থাকা উচিত নয়। 5 নম্বর পয়েন্ট কি আসছি? পানীয় জল সুস্বাদু হওয়া দরকার। সুস্বাদু হওয়া প্রয়োজন। পানীয় জলে কি কি থাকতে হবে? পানীয় জলের মধ্যে কি কি থাকতে হবে? সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামের লবণ এবং সামান্য কার্বন ডাই অক্সাইড, তাই তো? সামান্য কার্বন ডাই অক্সাইড দ্রবীভূত থাকা প্রয়োজন। এবং এইগুলো সামান্য পরিমাণে সামান্য কার্বন ডাই অক্সাইড থাকা প্রয়োজন। এবং এইগুলো থাকার জন্যেই কি হচ্ছে? জল সুস্বাদু হচ্ছে। এগুলো থাকার জন্যেই এই জল সুস্বাদু হয়। এই সব লবণ শরীরের বৃদ্ধি, বৃদ্ধি ও পুষ্টির জন্যে প্রয়োজন। বোঝা গেল? তাহলে শরীরের পুষ্টি আর বৃদ্ধির জন্য আমাদের কি কি লবণ জলে থাকতে হবে? সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়ামের লবণ, সামান্য পরিমাণে কার্বন ডাই অক্সাইড জলের পুষ্টির জন্য প্রয়োজন। পানীয় জলে বিভিন্ন অনিষ্টকারী ব্যাকটেরিয়া থেকে মুক্ত হওয়া প্রয়োজন। 6 নম্বর, অনিষ্টকারী
অনিষ্টকারী অনিষ্টকারী ব্যাকটেরিয়া মুক্ত হওয়া প্রয়োজন। মুক্ত হওয়া প্রয়োজন। নেক্সট হচ্ছে আমাদের পানীয় জলে বিষাক্ত ক্লোরাইড, ফ্লোরাইড, আর্সেনেট এগুলো মুক্ত হওয়া প্রয়োজন। কি কি বলা হচ্ছে? বিষাক্ত ক্লোরাইড, এরা তোমরা আসবে পরে এতে, ফ্লোরাইড, আর্সেনাইট এগুলো আসবো পরে দূষণে। আর্সেনেট এর যৌগগুলো মুক্ত হওয়া প্রয়োজন। বিষাক্ত ক্লোরাইড, ফ্লোরাইড, আর্সেনেট এর যৌগগুলো মুক্ত হওয়া প্রয়োজন। পানীয় জলের পিএইচ, তোমরা ক্লাস 7 পড়েছো পিএইচ। পানীয় জলের পিএইচ স্কেল তোমরা জানো। পিএইচ এর মান 7 হলে তো আমরা প্রথমে বলি 7-এর কাছাকাছি থাকা প্রয়োজন। কাছাকাছি থাকা প্রয়োজন। পানীয় জলে সামান্য পরিমাণে অক্সিজেন দ্রবীভূত থাকা ভালো। এখানে কি থাকবে? সামান্য পরিমাণে অক্সিজেন দ্রবীভূত থাকা প্রয়োজন। তাহলে পানীয় জলে কি থাকছে? সামান্য পরিমাণে অক্সিজেন দ্রবীভূত থাকা প্রয়োজন। আমি কতগুলো পয়েন্ট বললাম? 9টা পয়েন্ট বললাম। প্রত্যেকটা পয়েন্টই ইম্পর্ট্যান্ট, তোমাদের পড়তে হবে ভালো করে। নেক্সট আসছি, পানীয় জলের গুণগত মান কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে? তাহলে পানীয় জলের গুণগত মান কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে? এর পয়েন্টে আসছি। মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? 8 নম্বর হচ্ছে ভৌত উপাদান।